আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? দেখো, আজকে থেকে আমাদের পড়ার টেবিল পেজে, পড়ার টেবিল ইউটিউব চ্যানেলে আমরা একদম নিয়মিত ভিডিও আপলোড দেব। পড়ার টেবিলে যারা পড়ে সবার জন্য, এবং সবাই এগুলো দেখবে, সমস্যা নেই। আজকে দেখো যে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের লেকচার নাম্বার 1, মানে 1 নাম্বার লেকচার আমরা শুরু করতেছি। তো দেখো যে আমরা বেশি কথা না বলে পড়াশোনায় ফিরে আসি। আচ্ছা দেখো, কাজ। দেখো আমাদের অধ্যায়ের নামই কি? কাজ, ক্ষমতা ও কি শক্তি। কাজ, ক্ষমতা ও কি শক্তি। আচ্ছা, এবার দেখো কাজ, আসলে কাজ কেমন হয়, কত প্রকারের কাজ হয়, এই অধ্যায়ে আমরা কাজ সংক্রান্ত জিনিসই পড়বো, তাছাড়া আরো অনেক কিছু পড়বো। তো কথা না বলে ক্লাস শুরু করি। দেখো কাজ। আচ্ছা, কাজ সাধারণত দুইটা বল দ্বারা হবে। একটা হলো তোমার হলো ধ্রুব বল দ্বারা কাজ, এবং আরেকটা হবে হলো পরিবর্তনশীল বল দ্বারা কাজ। দেখো যে আমরা এই অধ্যায়ে দুইটা বল দ্বারা কাজ করব মোটামুটি। দেখো, একটা হলো ধ্রুব বল দ্বারা কাজ, আর একটা কি বল দ্বারা কাজ? পরিবর্তনশীল বল দ্বারা কাজ। এখন দেখো আমাদের একটু জানতে হবে ধ্রুব বল কি আর পরিবর্তনশীল বল কি। আচ্ছা দেখো, ধ্রুব বল, তোমাকে যদি বলা হয় ধ্রুব বল কি, তুমি আশা করা যায় তুমি অ্যান্সার দিতে পারবা। ধ্রুব বল একদম সহজ জিনিস, যেখানে ধরে নাও যে তুমি এই একটা বিন্দু এ বিন্দু, এই একটা বিন্দু বি বিন্দু, ধরো যে তুমি এ থেকে বিতে গেছো, তাহলে এ থেকে বিতে গাড়ি, এই বলটা এ থেকে বিতে গেছে। এ থেকে বিতে যাওয়ার জন্য যে পিছন দিক যে থেকে যে তুমি যে বলটা যে প্রয়োগ করছো, এফ বল, ধর যে এফ বলটা কখনোই চেঞ্জ করো না, এ থেকে বিতে সেম বল দিয়ে তুমি গেছো। 5 নিউটন, 5 নিউটন, 5 নিউটন, 5 নিউটন, সব জায়গায় সেম বল, কথার কথা। তো অর্থাৎ এইখানে এফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই বলটার নামই হলো কি বল? ধ্রুব বল। আচ্ছা, এবার তোমার কাছে যদি বলি আমি পরিবর্তনশীল বল কি, দেখো পরিবর্তনশীল কি বল। আচ্ছা, তোমার কাছে যদি বলা হয় যে ভাইয়া পরিবর্তনশীল বল কি, আচ্ছা, তো ফার্স্টে আসবে এই বলের মান কি থাকবে না? কনস্ট্যান্ট থাকবে না। এই বলটা কনস্ট্যান্ট থাকবে না, এই বলটা কি হবে? চেঞ্জ হবে। আচ্ছা, এবার সোজা বাংলা কথায় যদি আমি বলি যে পরিবর্তনশীল বলটা আসলে কি, যে এই বল, এই বল সরণ অথবা সময় দ্বারা প্রকাশ করা থাকবে। ফিক্সড, ফিক্সড কোনো মান থাকবে না। যেমন আমরা যদি এক্সাম্পল দেই, এক্সাম্পল তো অবশ্যই দিতে হবে নাকি? আচ্ছা দেখো, এই যে এখানে দেখো আমরা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা। এখানে কি বলছি, দেখো পরিবর্তনশীল বল, অর্থাৎ যেখানে হলো বলটা অনবরত কি হবে? চেঞ্জ হবে। এখানে বলটা কনস্ট্যান্ট থাকবে না। আমরা যদি আরো ভালোভাবে ডিসক্রাইব করতে চাই, এটা কিন্তু তোমাদের অধ্যায়ের মধ্যে অনেক জায়গায় কাজে লাগবে, যে এই বল সরণ ও কি সময় দ্বারা প্রকাশ করা থাকবে। মানে সহজ বাংলাতে বলের ফিক্সড কোনো ভ্যালু থাকবে না, যে ধরো যে এই বলের মান 5 নিউটন, বলের মান 10 নিউটন, এরকম ফিক্সড কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, এই বল সরণ ও কি দ্বারা প্রকাশ করা থাকবে? সময় দ্বারা প্রকাশ করা থাকবে। এক্সাম্পলে আসি, যদি আমরা ধরে নাও এই যে বল এফ ইজ ইকাল টু, ধরো এরকম কিছু প্রকাশ করা আছে, ধরো যে 2s+3। আচ্ছা দেখো, তো এইখানে বলের কি কোনো ফিক্সড মান দেওয়া আছে? ধরো যে এস সরণ, দেখো বলকে সরণ দ্বারা প্রকাশ করা আছে না? এখন আমি যদি বলি যখন সরণ যখন 0, আচ্ছা বলো তো বল তখন কত? এফ তখন কত? 3। আচ্ছা, সরণের মান যখন 1, তখন বলের মান কত হবে? 5। আর সরণের মান যখন 2, তখন বলো তো বলের মান কত হবে? 2 2 4, 4 3 কত? 7। এই যে এইভাবে দেখো যে বল, এই দেখো সরণ 0 1 2 3, এভাবে সরণ আস্তে 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 চেঞ্জ হচ্ছে, তার সাথে বলও চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি বল? পরিবর্তনশীল বল। তো বুঝতে পারছো কিনা বলো? ধরো যে আবার এইরকম ভাবে থাকতে পারে, এফ ইজ ইকুয়াল টু ধরো যে এস স্কোয়ার প্লাস 2s প্লাস ধরো যে 3। আচ্ছা, তুমি যদি দেখো যে এইখানে, এইখানে যেটা আছে, দেখো তো এই বলটাও, দেখো এইখানে, এইখানে আমি যেটা লিখছি, আচ্ছা এখানেই দেখো, এখানে যেটা লিখছি,
এখানে বলের কি ফিক্সড কোনো মান আছে নাকি বল ইয়া করা আছে, মানে সরণ দ্বারা প্রকাশ করা আছে, এস টু এস এইভাবে সরণ দ্বারা প্রকাশ করা আছে। এস এর এক একটা মানের জন্য বলের মান এক একটা পাওয়া যাবে না, তো এগুলো হলো পরিবর্তনশীল বল। দেখো বল এখানে কার কি দ্বারা প্রকাশ করা আছে, সরণ। আচ্ছা, বল আবার টাইম দ্বারা প্রকাশ করা থাকতে পারে, যেমন ধরো যে এফ ইজ ইকুয়াল টু ধরো যে টি স্কোয়ার প্লাস ধরো যে টি, এই যে এরকম একটা টাইম 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 দ্বারা প্রকাশ করা থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এফ ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টি, দেখো টি যখন 0 বল তখন কত 0, টি যখন 1 বল তখন কত ও 1 1 2, এই যে এইভাবে এইভাবে প্রকাশ করা থাকতে পারে। তা আশা করি বুঝতে পারছো, এগুলা নিয়ে এমন কিছু ইয়া নাই। হ্যাঁ, দেখো যে এই তো দেখো বল হলো সময়ের ফাংশন বা কি স্মরণের ফাংশন, স্মরণ দ্বারা প্রকাশ করা থাকতে পারে, সময় দ্বারা প্রকাশ করা থাকতে পারে, কথার কথা। তো এরকম যদি এরকম ভাবে বল যদি ফিক্সড কোনো ভ্যালু না থাকে, স্মরণ বা সময় দ্বারা প্রকাশ করা থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে সেটা হলো কি বল, পরিবর্তনশীল বল। বল মানে এইগুলোর সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো নেক্সট দেখো, তো দেখো যে আমরা তো বুঝলাম। আচ্ছা নেক্সট দেখো আমাদের, আমরা কাজ করব পরিবর্তনশীল বল। তাহলে তোমরা শিখলা কি, কয়টা বল দ্বারা কাজ হয়, দুইটা, একটা হলো ধ্রুব বল আর একটা কি বল, পরিবর্তনশীল বল। তো দেখো যে আমরা এই যে ধ্রুব বল দ্বারা কাজ আগে ভালো করে পড়ে নিই, তারপরে পরিবর্তনশীল বল দ্বারা কাজ করব। তো আগে আমরা কি শিখবো, আহ, ধ্রুব বল দ্বারা কাজ। কি বল দ্বারা কাজ, ধ্রুব বল দ্বারা কাজ। ওকে ভাইয়া, তাহলে শিখান, সমস্যা নাই। আচ্ছা দেখো ধ্রুব বল দ্বারা কাজের সংজ্ঞা আমরা পড়ে নেই। দেখো ধ্রুব বল দ্বারা কাজ, তো আগে দেখো আমরা কাজের সংজ্ঞা পড়বো। দেখো 1 নম্বর সংজ্ঞা হইতে পারে এটা। দেখো দেখো কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে, কি লিখলাম, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে কি হলে, সরণ হলে, বল ও সরণের গুণফলকে কাজ বলে। আচ্ছা এইটা, এই লাইনটা একটু বুঝাই। দেখো যে কথার কথা, ধরো যে তুমি আহ ধরো যে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি ধরো যে এই দিকে বল প্রয়োগ করছো, এইদিকে বল প্রয়োগ করছো, সরণও এইদিকে হইছে, ধরো যে সরণও এইদিকেই হইছে, ধরো যে সরণ এখান থেকে এইটুকু হয়েছে সরণ এস। তো দেখো এখানে বল যেদিকে সরণ একই দিকে হয়েছে না, দেখো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে সরণ হলে, তাহলে এইদিকে বল প্রয়োগ করতে এইদিকে সরণ হচ্ছে, তাহলে এখানে কাজের সূত্র কি আসে, যে বল আর সরণের গুণফলকে কাজ বলে। তাহলে দেখো এখানে হইতে পারে কাজ W ইজ ইকুয়াল টু এফ এস। হ্যাঁ এটাই কাজ, কিন্তু একটা সমস্যা আছে, এই সূত্রটা আমরা 9 10-এ শিখে আসছিলাম, মানে এটা কিন্তু কাজের প্রপার সংজ্ঞা না, মানে অ্যাকুরেট না। আমি তোমার কাছে যদি এরকম একটা কেস কল্পনা করি, ধরে নাও যে তুমি একটা বস্তুকে ধরো যে এই দিকে বল প্রয়োগ করছো, এই দিকে বল প্রয়োগ করছো এফ পরিমাণে বল, কিন্তু বস্তুটা ধরো যে এই দিকে গেছে, হতেই পারে নাকি, হতেই পারে এইদিকে গেছে, তাহলে এইটার জন্য কি হবে, এটা একটু লিখে নাও। আমি ধরো যে আরেকটা সংজ্ঞা লিখতেছি, অথবা ধরো যে এটার আরেকটা ইয়া থাকতে পারে, সংজ্ঞা হইতে পারে কাজের। এখানে লেখো বল এবং বলের দিকে সরণের উপাংশের মান, আমি একটা ভালো কথা বলে রাখি, বল এবং বলের দিকে সরণের যে উপাংশের মান আছে, আর সরণের উপাংশের মানকেই কিন্তু বলা হয় লম্ব বিক্ষেপ। তোমরা ভেক্টরে পড়ছো, হ্যাঁ তোমরা ভেক্টরে পড়ছো, যাই হোক। এখন দেখো বল এবং বলের দিকে সরণের উপাংশের মানের গুণফলই কি, কাজ। আচ্ছা অর
আমি যদি আরেকটা সংজ্ঞা লিখি, দেখো যে আরেকটা সংজ্ঞা যদি লিখি, আমি যদি আরেকটা সংজ্ঞা লিখি, আচ্ছা এখানে একটি বল ও বলের দিকে সরণ নিচ্ছে, আমি এখন লিখবো হলো উল্টা সরণ এবং সরণের দিকে, সরণ এবং সরণের দিকে বলের উপাংশের মান, উপাংশের মানে কিন্তু লম্ব বিক্ষেপ, হ্যাঁ উপাংশের মানই হলো লম্ব ও বিক্ষেপ। আমি একটু শর্টকাটে লিখলাম, উপাংশের মানটা হলো লম্ব বিক্ষেপ। সরণ এবং সরণের দিকে বলের উপাংশের মানের আমি এখানে ডট ডট দিলাম, মানের গুণফলই কি কাজ। আচ্ছা এবার যারা এই জিনিসটা যারা একটু বোঝো নাই তাদের জন্য আমি আবার একটু এটা একটু ডেসক্রাইব করে দিই, হ্যাঁ শর্টকাটে একটু এটা একটু ডেসক্রাইব করে দিই। আচ্ছা দেখো এটা একটু আমি একটু ছোট করে নিই। আচ্ছা দেখো, আচ্ছা এবার এদিকে তাকাও। আচ্ছা এবার দেখো আমি যেটা বলছি বল এবং বলের দিকে সরণের উপাংশের কি গুণফলই কাজ। আচ্ছা এবার দেখো যে আমি যদি বলি যে এদিকে একটু তাকান আপনারা সবাই, ধরেন যে আপনি কথার কথা ধরেন যে এটা আপনি আপনি কি করতেছেন, ধরেন যে একটা বস্তুকে ধরেন যে এইভাবে এইভাবে ধরেন যে আহ, হচ্ছে না এদিকে তাকাও, ধরেন যে এটা একটা বস্তু, এই বস্তুকে ধরো যে তুমি এই দিকে টান দিচ্ছ, কত বলে টান দিচ্ছ, এফ বলে, বুঝো। আচ্ছা ধরে নিলাম বস্তুটা কোন দিকে যাচ্ছে, ধরে নিলাম বস্তুটা সামনের দিকে যাচ্ছে, এই যে এদিকে যাচ্ছে, এইদিকে হলো সরণ। তাহলে বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। এখানে কিন্তু বল আর সরণ কিন্তু একই দিকে নাই। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি, ধরো যে এই দিকে হলো বল আর এই দিকে তোমার কি হয়েছে, সরণ হয়েছে। আচ্ছা মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো, থিটা। এবার তুমি যদি একটা কাজ করো, দেখো যে এখানে কি বলছে, বল এবং বলের দিকে সরণের উপাংশের মান, অথবা সরণ এবং সরণের দিকে বলের উপাংশের মান। তো এইদিকে যদি একটু তাকাও, দেখো সরণের দিকে বলের উপাংশের মান, সরণের দিকে বলের উপাংশের মান। আচ্ছা বলো তো এই বলকে তুমি যদি আহ দুইটা উপাংশে যদি ভাগ করো বলকে, তাহলে বলের এই দিকে হবে হলো এফ ই থেটা কস থেটা, আর এই দিকে হবে হলো এফ সাইন থেটা। আচ্ছা এখন এদিকে একটু তাকাও, এই বল কিন্তু আর নাই, এটাকে কয়টা ভাগে ভাগ করে দিচ্ছে, দুই ভাগে, এদিকে এফ কস থেটা, এদিকে এফ সাইন থেটা। আচ্ছা দেখো যে সরণ এবং সরণের দিকে বলের উপাংশের মান, বলতো এই দিকে সরণ এবং সরণের দিকে বলের কতটুক আছে, এফ কস থেটা। তো দেখো তাহলে এখানে কাজ করলে কি হবে, সরণ এবং সরণের দিকে বলের উপাংশ, বলতো এই বলের উপাংশটার নামই কিন্তু, বলের উপাংশের মানের নামে কিন্তু লম্ব বিক্ষেপ। তাহলে এই যে সরণের দিকে বলের উপাংশ কত, এফ কস থিটা। এই দুইটার গুণফলকে কি বলবো, কাজ। এই দুইটার গুণফলকে কাজ বলবো। অথবা তুমি যদি বলো যে ভাইয়া না এটা হইলো না, আমি উপরেরটা দিয়ে দেখবো, ধরো যে একটা বস্তুকে তুমি কথার কথা ধরো যে এই দিকে আহ কি প্রয়োগ করতেছো, ধরো যে এই দিকে জাস্ট আমি বুঝালাম, ধরো যে এই দিকে বল প্রয়োগ করতেছো, ধরো যে বস্তুটার সরণ ধরো যে এই দিকে হচ্ছে। আচ্ছা ধরো যে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত, থিটা। এবার তুমি যদি একটা কাজ করো, এই সরণকে যদি দুটো অংশে ভাগ করো, এই দিকে হবে কি এস কস থিটা, আর এই দিকে হবে হলো এস সাইন থিটা। এবার বলো তো আমরা বল ও বলের দিকে সরণের উপাংশের মান, এই যে বল এইদিকে, বলের দিকে সরণের কতটুকু আছে, এস কস থিটা, তাহলে এই দুটার গুণফলকেও কাজ বলবো, এই দুটার গুণফলকে কাজ বলবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ। আর বলতো বলের দিকে সরণের উপাংশ কত, এফ কি থিটা কস থিটা, এটাকেও কিন্তু কাজ বলবো। এখন তুমি যদি খেয়াল করো, আশা করি বুঝতে পারছো, এটাকে যদি সাজায় লিখি তাহলে লেখা যায় এফ এস কি থিটা কস থিটা, এটাকেও লেখা যায় কি এফ এস কি থিটা কস থিটা। এখন আমরা যদি একটু দেখি তাহলে কাজের সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস কি থিটা কস থিটা। অথবা এটাকে তুমি লিখতে পারো এফ ভেক্টর ডট এস ভেক্টর, কারণ তোমরা ভেক্টরে পড়ছো এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এ বি কস থিটা, তাহলে এফ এস কস থিটা মানে কি এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে তুমি এখান থেকে কিন্তু কাজের আর একটা সংজ্ঞা লিখতে পারো। ভাইয়া কি সংজ্ঞা লিখতে পারো, আমি যদি একটু লিখা দেই, দেখো কি সংজ্ঞা লিখতে পারো সেটা, এই যে এইটা দেখে দেখে লিখবা, এটা দেখে দেখে লিখবা।
যে আর একটা সংজ্ঞা হইতে পারে যে তুমি বলতো বল ও সরণ, এখানে বলতে পারো বল ও কি সরণ, বল ও সরণ ভেক্টরের ডট গুণই কি কাজ। শেষ হয়ে গেছে, বল ও সরণ ভেক্টর ডট গুণই কি কাজ। এই তো কাজের তোমার এখান থেকে যে সংজ্ঞা খুশি যদি আসে তুমি দিয়ে দিও। এখন দেখো যে আমরা যদি এইটাকে লাইনটাকে একটু সামারাইজ করি, তাহলে বলো তো আমাদের কাজের সূত্র কি আসতেছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কি থেটা কস থেটা, বা এটাকে বলতে পারি হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। আচ্ছা দেখো এই তো এটা হলো কাজের সূত্র। আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে একটা পরিচয় বলে দেই। আচ্ছা তুমি বলো তো তুমি যখন দুটো ভেক্টরকে ডট গুণ করছো, এ ভেক্টর ডট বি ভেক্টর এবি কস ডট গুণের রেজাল্ট একটা স্কেলার রাশি পাইছো না? তাহলে বলো তো কাজ হলো বল ও সমান ভেক্টর ডট গুণ, তাহলে বলো তো এটার রেজাল্ট একটা কি রাশি আসবে, স্কেলার রাশি। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি কাজ এটা কিন্তু একটা ডট গুণ, মানে কাজ হলো কি রাশি বলতো, স্কেলার রাশি। কাজ কি রাশি বলতো, স্কেলার রাশি। ওকে আচ্ছা এবার আরেকটা জিনিস আমি একটু ইয়া করে দিতে চাই। দেখো এফ মানে কি বল, এফ মানে আসলে একটা বস্তুর উপরে অনেকগুলা বল প্রয়োগ হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক, আমরা আস্তে 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 আরো শিখবো। একটা বস্তুর উপরে অনেকগুলো বল প্রয়োগ হতে পারে, তাহলে বল কোন বল, এখন লেখো কোশ্চেনে যে বল দ্বারা কাজ চাবে সেই বল, আর এস হলো যে বল দ্বারা কাজ চাবে সেই বলের মান এফ, এবং এই যে বল দ্বারা কাজ চাবে সেই বলের কারণে সরণ, এখানে লেখো যে বল দ্বারা কাজ চাবে সেই বলের কারণে কি সরণ। আচ্ছা থেটা হলো ওই তুমি লিখতে পারো সেই বল, অ্যাঙ্গেল এটা হলো অ্যাঙ্গেল চিহ্ন, হ্যাঁ সেই বল এবং সরণের কি কোণ, মধ্যবর্তী কোণ। আমরা আজকে শিখবো, কোনো চিন্তা করার কোনো কারণ নাই। তো আপাতত এটা জানা রাখো একটা বস্তুর উপর কিন্তু অনেকগুলো বল প্রয়োগ হতে পারে, কিন্তু তোমাকে যদি ইন্ডিভিজুয়াল কোনো বল দ্বারা কাজ চাই, এফ এর মান হলো সেই বলের মানটা বসাতে হবে, আর এস মানে সেই বলের কারণে সরণ বসাতে হবে, এবং থেটা হলো সেই বল ও সরণের মধ্যবর্তী কোণ বসাতে হবে। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো। আচ্ছা তো দেখো যে আমরা এটা বোঝা গেল, এখন আমরা নেক্সট পড়াশোনায় যাই। এখন দেখো আমরা শিখবো হলো কাজের প্রকারভেদ। কাজের কি প্রকারভেদ, দেখো এখানে দেখো যে কাজের প্রকারভেদ, কাজের প্রকারভেদ। কাজের প্রকারভেদ আচ্ছা দেখো সাধারণত আমরা জানি কাজ হলো তিন প্রকারের হয়। হ্যাঁ একটা হলো দেখো পজিটিভ কাজ, কি কাজ, পজিটিভ কাজ বা ধনাত্মক কাজ। হ্যাঁ আচ্ছা আর একটা হলো দেখো, আর একটা হলো নেগেটিভ কাজ, এবং আর একটা হলো শূন্য কাজ। আর একটা কি কাজ বলতো, শূন্য কাজ। এখন এদিকে একটু তাকাও, কাজের প্রকারভেদ হলো ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং কি কাজ বলতো, শূন্য কাজ। আচ্ছা এবার আমরা যদি বলি ধনাত্মক কাজ বা পজিটিভ কাজ কি, আচ্ছা তুমি এদিকে একটু খেয়াল করো, দেখো এদিকে একটু খেয়াল করো। আচ্ছা দেখো তো যে আমরা যদি বলি, আচ্ছা বলতো কাজের সূত্র কি ছিল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস ই থেটা কস থেটা। আচ্ছা এফ বলতে এখানে কি বোঝাচ্ছে, বলের মান, এস বলতে কি বোঝাচ্ছে, সরণের মান, আর এখানে কি আছে কস থেটা। এবার বলো তো এফ কিন্তু একটা ভেক্টর, ধরো যে এফ হলো এরকম একটা ভেক্টর, ধরো যে এ আই ক্যাপ প্লাস কত বি জে ক্যাপ প্লাস ধরো যে সি কে ক্যাপ। আচ্ছা এখন এফ ভেক্টর তুমি যদি মডুলাস মান কি বের করো, মান,
মান কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি স্কোয়ার বলো তো সি স্কোয়ার। আচ্ছা এবার তুমি আমাকে একটা কথা বলো তো, এই ভেক্টর মানে বল, এই যে বল যে ভেক্টর আছে বলের দিক কিন্তু প্লাস মাইনাস হতে পারে, সমস্যা নাই, কিন্তু এইখানে কি বোঝাচ্ছে বলের কি বোঝাচ্ছে মান বোঝাচ্ছে। মান কি কখনো মাইনাস হবে? এই যে একটা ভেক্টরের মান দেখো তো, এটা অলওয়েজ পজিটিভ হবে না? রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা তো অলওয়েজ পজিটিভ হবে। এর মানে আমরা বুঝলাম হলো যে এই যে বলের যে মান, এই মানটা সবসময় পজিটিভ। তাহলে সরণের দিক কিন্তু প্লাস মাইনাস হতে পারে, কিন্তু সরণের মানটাও অলওয়েজ কি হবে? পজিটিভই হবে। এবং দেখো তো এইখানে যে কস থেটা যে আছে, এই কস থেটার মান কিন্তু প্লাসও হইতে পারে আবার মাইনাসও হইতে পারে। তাহলে বলতো কাজের প্লাস মাইনাস ডিপেন্ড করতেছে কিন্তু কস থেটার উপরে। হ্যাঁ, কস থেটার উপরে, কারণ কস থেটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। এখন দেখো যে তাহলে এদিকে তাকাও। আচ্ছা তার আগে দেখি আমরা শূন্য কাজটা একটু পড়ে নিই। আচ্ছা বলতো থেটার মান যদি কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে বলতো কস 90 এর মান কত হবে? 0। তাহলে বলতো থেটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস 90 এর মান কত হবে? 0। হ্যাঁ, কস 90 এর মান কিন্তু তখন 0 হবে। তাহলে বলতো কস 90 এর মান 0 মানে কাজ শূন্য। তাহলে বলতো ডাব্লিউ তখন কত? 0। তাহলে আমরা বুঝলাম যে যখন বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তখন কিন্তু কাজ কত হবে? শূন্য হবে। এইতে ধরো যে বল এই দিকে আর ধরো যে সরণ হয়েছে এই দিকে, এস সরণ, কথার কথা। তাহলে বলো তো এইখানে মধ্যবর্তী কোণ কত? 90, মানে এখানে কোনো কাজ হয় নাই, কাজ 0 বা 0 কাজ হওয়ার আরো কিছু শর্ত আছে। বলো তো এস মানে সরণ, সরণ যদি 0 হয় তাহলে কাজ কত হবে? বলো তো 0, কারণ এই যে এস এর মান যদি 0 হয় তাহলে কাজ কত হবে? 0। আবার যদি কখনো ধরো যে বলে একটা বল প্রয়োগ করতে কিন্তু ওই একটা বস্তুর সরণ হয়েছে, কিন্তু ধরো যে তুমি যে বল প্রয়োগ করছো ওই বলের কারণে সরণ হয় নাই, তাহলে বলো তো এইখানে বলটা কত হবে? 0। তখনও কিন্তু কাজ কত? 0। এর মানে সরণ 0 হলে কাজ 0 হয়, বল 0 হলে কাজ 0 হয়, কস থেটার মান 90 ডিগ্রি হলে তাও কাজ কত হয়? 0 হয়। তাহলে তোমাকে আমি একটা উদাহরণ দিই। ধরো যে তুমি স্টেশনে গেছো, যা বলছো যে ভাইয়া, ভাইয়া না সরি, ওখানে কুলি আছে, মানে কুলিকে বলছো যে ভাই তুমি আমার ইয়া করো, যে ব্যাগটা মাথায় নাও। কুলি মাথায় নিছে, আর তুমি বললা যে 2 মিনিট দাঁড়ায় থাকো। হ্যাঁ, সে 2 মিনিট দাঁড়ায় থাকতেছে, আর তুমি বললা যে নামাও। এখন আমার প্রশ্ন হলো যে এই যে কুলি যে 2 মিনিট ব্যাগ নিয়ে যে দাঁড়ায় থাকছে, বলতো এখানে কাজ কত হয়েছে? কাজ হয়েছে হলো 0, কারণ কুলির তো কোনো সরণ হয় নাই, সে ব্যাগ নিয়ে দাঁড়ায় ছিল, তাহলে সরণ 0 মানে কাজ 0। এই কথা বলে তুমি চলে আসা, বলে কুলিকে বললা এই তোমাকে কোনো টাকা দেবো না আমি, ফিজিক্সের ভাষায় কাজ 0, কুলি তোমাকে কিন্তু মারবে। এর মানে সব জায়গায় কিন্তু ফিজিক্স খাটানো যাবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই তো বুঝে গেলাম। আচ্ছা এবার দেখো যে ধনাত্মক কাজ কখন হবে। আচ্ছা বলো তো কস থেটা, কস থেটা ধনাত্মক না ঋণাত্মক হবে, এটা কিভাবে বুঝবো বলো তো? ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু কস সাইন কস সবার মান পজিটিভ, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু কস থেটার মান কিন্তু প্লাস হয়। হ্যাঁ, তো আমরা যদি দেখো এরকম একটা লিমিট যদি বসায় দেই, দেখো কিরকম লিমিট। আচ্ছা ধরো যে থেটার মান 0 ডিগ্রির, এই যে এইরকম, এটা কেন লিখি? আচ্ছা বলো তো থেটাটা বুঝায় কি? বল আর সরণের মধ্যবর্তী কোণ। আচ্ছা বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, কথার 0 ডিগ্রি হয়, তাও cos 0-র মান কিন্তু +1, তো এটা কিন্তু কাজ পজিটিভ হবে। বা 0-র চেয়ে যদি বড় হয়, ধরো যে কিন্তু 90-এর চেয়ে যদি ছোট হয়, ধরো যে তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে এটা কিন্তু পজিটিভ। তো দেখো তাহলে থেটার মান যদি 0-র সমান বা 0-র চেয়ে যদি বড় হয়, কিন্তু 90-এর চেয়ে যদি কি হয়? ছোট হয়। এখন কথা হলো তুমি বলবে ভাইয়া 90-এর এখানে সমান চিহ্ন কেন দেন নাই? না, থেটার মান 90-এর সমান হওয়া যাবে না, কারণ থেটার মান 90-এর সমান হলেই কাজ কত? 0। তাহলে এইটা কিন্তু হবে না, এটা হবে না। তাহলে আমাদের এখানে কি হবে? থেটার মান যদি 0 ডিগ্রির চেয়ে বড় হয় বা 0-র সমান, কিন্তু 90-এর চেয়ে যদি ছোট হয়, অর্থাৎ এখানে যদি কি কোণ হয় বলতো? সূক্ষ্ম কোণ। মানে এই কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে কিন্তু সেখানে কি কাজ পাওয়া যাবে? ধনাত্মক কাজ পাওয়া যাবে। হ্যাঁ, তো ধনাত্মক কাজ, ধরো যে ধনাত্মক কাজ পাওয়া যাবে এরকম। ধরো এইদিকে তুমি বল প্রয়োগ করছো এফ, আর এইদিকে সরণ হচ্ছে, দেখো তো মধ্যবর্তী কোণটা কি সূক্ষ্ম কোণ না?
তাহলে এখানে এখানে কিন্তু পজিটিভ কাজ হবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো যে বলতো থিটার মানটা যদি এরকম হয় যে 90 এর চেয়ে বড় কিন্তু এরকম, এই যে দেখো এখানে কিন্তু আবারও বলতেছে 90 সমান দেওয়া যাবে না, কারণ 90 সমান দিলে কাজ কি হবে, 0 হবে, এই জন্য এটা দেওয়া যাবে না। তাহলে থিটার মান যদি 90 এর চেয়ে বড় হয় কিন্তু 180 সমান বা 180 দিয়ে যদি ছোট হয়, তাহলে বলতে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে না। সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কস থিটা কি হয়, মাইনাস। কস থিটা মাইনাস মানে কাজ মাইনাস হবে। তাহলে বলতো ঋণাত্মক কাজের শর্ত কি? আচ্ছা দেখো, দেখো আবারও বলতেছি, থিটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে কজ 180 ডিগ্রির মান কিন্তু -1, তাহলে এটা কিন্তু দেখো 180 ডিগ্রি সমান হলেও সমস্যা নাই। তাহলে থিটার মান যদি 90 এর চেয়ে বড় কিংবা 180 সমান বা 180 টা যদি ছোট হয়, তাহলে এটা মাইনাস মানে কাজও মাইনাস। অর্থাৎ এই কোণটা হইতে হবে কি কোণ, স্থূলকোণ। স্থূলকোণ, স্থূলকোণ, হ্যাঁ স্থূলকোণ। ওকে, শেষ। তাহলে অর্থাৎ জিনিসটা এরকম হবে। হ্যাঁ, দেখো আমি একটু দেখাই দিই। আচ্ছা ধরো যে এই দিকে তুমি ধরো যে বস্তুর সরণ এই দিকে হয়েছে, তুমি বল প্রয়োগ করছো এই দিকে এফ, অর্থাৎ এই কোণটা কি কোণ, স্থূলকোণ না, বল আর সরণের মধ্যে বেতন, এখানে কিন্তু কাজটা কি আসবে, মাইনাস আসবে, কাজটা কিন্তু মাইনাস আসবে। ওকে, তাহলে দেখো যে আমরা বুঝে গেলাম। এবার দেখো আমরা পড়বো হলো আহ পড়বো হলো ম্যাক্সিমাম কাজ আর মিনিমাম কাজ। ম্যাক্সিমাম কাজ আর মিনিমাম কাজ, তাহলে এখানে লেখো যে ম্যাক্স কাজ মানে সর্বোচ্চ কাজ, সর্বনিম্ন কাজ, ম্যাক্সিমাম কাজ। আমরা কি পড়বো, ম্যাক্সিমাম কাজ ও কি কাজ, মিনিমাম কাজ। তো দেখো, আচ্ছা বলো তো, তোমরা পড়ছিলা যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ এস ই থেটা কস থেটা। আচ্ছা এবার দেখি আমাকে এই কথাটা একটু বলো তো, যে বলো তো কস এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত, এটার হলো ম্যাক্স ভ্যালু কত, কজের কিন্তু ম্যাক্স ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম মান কিন্তু কজের কিন্তু ম্যাক্সিমাম মান কিন্তু কত, 1 1, কজের ম্যাক্সিমাম মান কত, 1। তাহলে বলতো কজের মানটা যদি সর্বোচ্চ বসাও তাহলে কাজের মানটাও কি হবে, সর্বোচ্চই হবে। আচ্ছা তাহলে বলো তো কজ কত ডিগ্রির মান 1, কজ 0 ডিগ্রির মান কত, 1। এর মানে হলো তাহলে ম্যাক্সিমাম কাজ কখন হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ম্যাক্সিমাম কাজ কখন হবে, যখন কস থিটার মান ম্যাক্সিমাম হবে। আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলো তো, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। তো এই থেকে দেখা দেখা যায়, তো আমরা এভাবে লিখতে পারি ডাব্লিউ ম্যাক্স ইজ ইকুয়াল টু কত, এফ এস, এফ এস। তাহলে এটা হলো কাজের কি মান, ম্যাক্সিমাম মান বা সর্বোচ্চ মান। তাহলে বলতো কাজ, সর্বোচ্চ কাজ কখন পাওয়া যায়, যখন থিটার মান 0 ডিগ্রি হয়, অর্থাৎ যখন বল এফ আর এস যখন একই দিকে হবে, অর্থাৎ থিটার মান যখন কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। একই দিকে হওয়া মানে কিন্তু কিন্তু বল আর সরণ কিন্তু সমান্তরাল, মানে এফ আর এস কিন্তু পরস্পর কি হবে বলতো, সমান্তরাল। কারণ দুইটা ভেক্টর এভাবে সমান্তরাল হলেই তো মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে ম্যাক্সিমাম কাজ কি, ম্যাক্সিমাম কাজ কত, অ্যান্সার হবে এফ এস, এফ এস। মানে ম্যাক্সিমাম কাজ কখন পাওয়া যায়, যখন বল আর সরণ একই দিকে হয়, মানে কজ 0 ডিগ্রি, তখন কত, 1। তো এটা হলো ম্যাক্সিমাম কাজ। এবার দেখো মিনিমাম কাজ কত হবে, মিনিমাম কাজ দেখো, মিনিমাম কাজ, তো দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আবার কি জানো, এফ এস কি থেটা কস থেটা। এবার বলো তো তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে কস থেটার মিনিমাম ভ্যালু কত, তুমি অবশ্যই এটা বলবা হলো কত, -1। কারণ তোমরা সবাই জানো কজের মান +1 থেকে -1 মানে মানে সীমাবদ্ধ থাকে। কজের ম্যাক্সিমাম ভ্যালু হলো +1, মিনিমাম ভ্যালু কত, -1। তো দেখো এখানে যদি cos থিটার মান যদি -1 বসাও, অর্থাৎ মিনিমাম মান বসাও, তাহলে ডাব্লিউ এর মানটাও মিনিমাম আসবে। কারণ মিনিমাম জিনিস যদি এটার সাথে গুণ হয়, তো এটার মান রেজাল্ট তো মিনিমামই পাওয়া যাবে। তাহলে তুমি বলো তো কাজের মিনিমাম ভ্যালু কত, ডাব্লিউ মিন মানে মিনিমাম ভ্যালু হবে। তাহলে বলো তো cos থিটার মান কত হতে হবে, -1। আর cos কত ডিগ্রির মান, -1। cos 180 ডিগ্রির মান কিন্তু মাইনাস কত, 1। cos 180 ডিগ্রির মান কত, -1। তাহলে বলতো এফ এস cos 180, তাহলে বলতো ডাব্লিউ মিনিমাম কাজ হবে হলো -এফ এস। তাহলে বলতো কাজের মিনিমাম ভ্যালু কত, -এফ এস। এখন বলতো এটা কত হবে, এইদিকে তাকাও, ধরো যে এইদিকে আর এইদিকে, ধরো যে বল এইদিকে, সরণ উল্টা দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ যখন থিটার মান যখন
80 ডিগ্রি হবে তখন কিন্তু কাজের মান কি হবে, মিনিমাম হবে। এরাও কিন্তু সমান্তরাল, এরাও কিন্তু বল আর সরণ কিন্তু এখানে সমান্তরাল, কিন্তু এটা বিপরীতমুখী সমান্তরাল। কারণ বলতো একটা এই দিকে আর একটা এই দিকে হলে পরস্পর সমান্তরাল, কিন্তু এদিকে হলে মধ্যবর্তী কোণ 180 হয় না, আর এখানে কিন্তু সমান্তরাল, কিন্তু এখানে বলতে হবে হলো সমমুখী সমান্তরাল, মানে দুইটা একই দিকে, দুইটা একই দিকে হলে সেটা সমমুখী সমান্তরাল হয় না। তো এইটা দেখো, তাহলে মিনিমাম কাজ কখন হবে? তাহলে তোমাকে কেউ যদি বলে মিনিমাম কাজ কখন, যখন বল আর স্বর্ণের মধ্যবর্তী কোণ যখন কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি, বা বিপরীতমুখী সমান্তরাল যখন হবে তখন তো মধ্যবর্তী কোণ 180, মানে কাজ মিনিমাম হবে। তাহলে মিনিমাম কাজ কত, মাইনাস এফ এস, আর ম্যাক্সিমাম কাজ কত, প্লাস এফ এস। আচ্ছা, এটা বুঝে গেলাম আমরা। এবার দেখো আমরা একটু কাজের লিমিট লিমিট ঠিক করে দিই, লিমিট। তাহলে বলো তো, লিমিট অফ ওয়ার্ক, কাজের লিমিট। লিমিট অফ কি, ওয়ার্ক। আচ্ছা, তাহলে বলতো ম্যাক্সিমাম কাজ, মিনিমাম মানে কি, মিনিমাম মানে কি ওই জিনিসের চেয়ে কম হতে পারে না, ম্যাক্সিমাম মানে কি ওই জিনিসের চেয়ে বেশি হতে পারে না। তাহলে কাজের লিমিট হবে হলো ডাব্লিউ মিনিমাম, এই যে এইরকম হবে কাজের লিমিট। অর্থাৎ কাজের মানটা মানে কাজের মানটা মিনিমামের চেয়ে ছোট হবে না, কিন্তু মিনিমামের সমান বা একটু বড় হবে, ম্যাক্সিমামের চেয়ে আবার বড় হবে না, ম্যাক্সিমামের সমান বা ছোট হবে। তাহলে মিনিমাম কাজ কত, মাইনাস এফ এস, আর ম্যাক্সিমাম কাজ কত, শুধু এফ এস। এই তো হয়ে গেল কাজের লিমিট। তাহলে দেখো এটা কিন্তু বুঝে গেল তুমি। আচ্ছা, তো এই তো আমাদের ইয়া গেল। এবার দেখো আমরা, তো এটা তো বুঝে গেলাম। এবার দেখো আমরা কাজের একক, কাজের একক কি করি, কাজের একক। আচ্ছা, কাজের একক আমরা এখানে লেখো কাজ অথবা শক্তির একক, কাজ অথবা শক্তির একক। এখন দেখো যে ফিজিক্সে তোমরা কাজ শক্তি কাকে বলে এটা কিন্তু জানো, যে এটা কিন্তু আমার বলে দেওয়ার কোনো কারণ নাই, যে কাজ করার কি, কাজ করার সামর্থ্যই কিন্তু শক্তি, এটা 9-10-এ শিখছো। কাজ করার সামর্থ্যই কিন্তু কি, শক্তি। অর্থাৎ মেইন কথা, মানে ফিজিক্সের ভাষায় তুমি আপাতত জেনে রাখো কাজ আর শক্তি দুইটা কিন্তু আসলে প্রায় একই জিনিস, সেম জিনিস। এর মানে কাজের এককটা শক্তির এককও কি হবে, তাই হবে। আচ্ছা, তো দেখো যে আমরা এদিকে তাকাও, যে আমরা কাজের সূত্রটা আগে লিখে ফেলি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ এস ই থেটা কস থেটা। এবার দাঁড়াও, আচ্ছা বলো তো, এই কস থেটার কি কোনো একককার মাত্রা আছে? নাই। তুমি কি এটা পড়ছো যে কস 30 ডিগ্রির মান হলো কত, √3/2? তুমি কি এটা কোনদিন পড়ছো, √3/2 মিটার? মানে কস থেটার কিন্তু কোনো এককও নাই, মাত্রাও নাই। এই জন্য আমরা একক লেখার জন্য, যেহেতু কস থেটার কোনো একক আর মাত্রা নাই, এই জন্য এটা আপাতত আমরা বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো একক বা মাত্রা লেখার সময় আমরা একটু এফ কে একটু ভাঙাই নেই, এফ কে একটু ভাঙাই নেই। এফ ইজ ইকুয়াল টু কি, এম এ, আর সাথে আছে কি, এস। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো যে বলের একক কি, নিউটন। এসআই একক, স্বর্ণের একক কি, মিটার। তাহলে কাজের একক কি হচ্ছে, একটা নিউটন মিটার। আর একটা বলো তো ভরের একক কি, কেজি। ভরের একক কি, কেজি। আচ্ছা, ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আর এস মানে কি, ভরের একক কেজি, ত্বরণের একক এটা, এস মানে স্বর্ণের একক মিটার। এই মিটার গুণ যায় কি হবে, মিটার স্কয়ার হবে না? তাহলে বলতো কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা কার একক, কাজের একক। এখন এই জিনিসটাকেই কিন্তু ডাকা হয় হলো জুল নামে, জুল নামে। আচ্ছা, তাহলে বলতো কাজের একক কি আসলো, নিউটন মিটার, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটার এক নামে কি, জুল। মানে এইটার শর্টকাট নামে কি, জুল। দেখো এটার আরেকটা ইয়া আছে, একক আছে, আমি একটু বের করে দেই। আচ্ছা বলতো, তোমরা সবাই জানো ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ/টি। এটা কি সবাই জানো না, ক্ষমতা, কাজ বাই সময়। বা বলতো ডাব্লিউ ইজ ইকুয়াল টু তাহলে পিটি, পিটি। তাহলে তুমি বলো যে কাজের একক হলো জুল। আচ্ছা বলতো ক্ষমতার একক কি, ওয়াট। টি এর একক কি, সেকেন্ড। তাহলে এইদিকে তাকাও, তাহলে বলো তো এই যে জুলের আর এক নাম কি আসলো, ওয়াট সেকেন্ড। এটাও লিখে নাও, বাদ দেওয়া তো কোনো লাভ নাই। তাহলে ওয়াট সেকেন্ড। তাহলে বলো তো কাজের একক নিউটন মিটার, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু জুল ওয়াট সেকেন্ড। আচ্ছা,
এটা শেখার কারণ আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, তুমি এইভাবে এই যে সূত্র থেকে বের করে নেবে, তোমার কাছে এমসিকিউ আসবে নিচের কোনটি কাজের একক নয় বা নিচের কোনটি কাজের একক, তো এগুলো দেখে দেখে তখন অ্যান্সার দিতে হবে না। আচ্ছা বলতো এখানে কাজের এককটা আমরা কোন পদ্ধতিতে শিখলাম বলতো? এখানে কিন্তু এখানে কাজের এককটা আমরা শিখলাম কোন পদ্ধতিতে বলো? এখানে কাজের এককটা আমরা শিখলাম হলো এটা কিন্তু এসআই পদ্ধতি, এসআই, এটা কিন্তু জানো সবাই। আচ্ছা এবার দেখি অন্য একটা পদ্ধতিতে আসি। আচ্ছা বলতো আমরা যদি সিজিএস এ বের করতে চাই, বলতো নিউটন, নিউটন, আচ্ছা এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, কিন্তু সিজিএস এ এই নিউটনকে কিন্তু আমরা ডাইন নামে ডাকি, DYNE, ডাইন। আর মিটার দ্বারা কি লিখবো? সেন্টিমিটার। তাহলে সিজিএস এ মিটারকে সেন্টিমিটার বলি, তাহলে কাজের একক কি? ডাইন সেন্টিমিটার। আচ্ছা এবার বলতো কেজি, কেজি, কেজি কে সিজিএস এ কি বলি? গ্রাম। মিটারকে কি বলি? সেন্টিমিটার। এর উপরে স্কয়ার আছে, সেকেন্ড তো সব জায়গায় সেম, তাহলে সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা এবার বলো তো যেমন নিউটন মিটার, কেজি মিটার স্কয়ার, সেকেন্ড ইনভার্স 2, এইটার শর্টকাট নাম কি এসআই পদ্ধতিতে? জুল। তাহলে এইটগুলোর শর্টকাট নাম আছে, এটার শর্টকাট নাম হলো ইআরজি, আর্গ, ইআরজি, আর্গ। তাহলে বলতো এটা কোন পদ্ধতিতে কাজের একক? সিজিএস। তাহলে বলতো কাজের একক কি? নিউটন মিটার, কেজি মিটার স্কয়ার, সেকেন্ড ইনভার্স 2, বা জুল ওয়াট সেকেন্ড, বা এটা ডাইন সেন্টিমিটার, এটা, বা আর্গ। তাহলে বলতো আর্গও কিন্তু কাজের একক। এবার আরেকটা, এবার বলতো যে আমরা যদি বলি যে ভাইয়া তাহলে হলো এফপিএস এ কত? আচ্ছা বলতো এফপিএস এ বলের একক কি জানো? পাউন্ডাল, POUNDAL, পাউন্ডাল। পাউন্ডাল হলো এফপিএস এ বলের একক। আর এফপিএস এর দূরত্বের একক কি? ফিট। তাহলে সেন্টিমিটার জায়গায় কি লিখবো? ফিট। তাহলে বলতো পাউন্ডাল, ফিটও কিন্তু কাজের একক। অথবা বলতো এই গ্রামের জায়গায় কি লিখবো? আচ্ছা দেখো তো এফপিএস এ আমরা কিন্তু এটা কিন্তু পড়বো যে এফপিএস এ POUN, পাউন্ডাল, POUNDAL, পাউন্ডাল, পাউন্ডাল কিন্তু বলের একক, হ্যাঁ। আর পাউন্ড, POUND, পাউন্ড, পাউন্ডকে শর্টকাটে যে এইভাবে প্রকাশ করা হয়, এলবি, হ্যাঁ, এইভাবে পাউন্ডকে লেখা হয়। এটা কিন্তু ভরের একক। এটা কিসের একক বলতো? এফপিএস এ কিন্তু এটা ভরের একক। তাহলে বলতো গ্রামের জায়গায় আমরা কি লিখবো? পাউন্ড, এলবি, এটা দ্বারা কি বোঝায়? পাউন্ড। আর সেন্টিমিটার জায়গায় কি লিখবো? ফিট। আর সেকেন্ড ইনভার্স 2। তো এটা হলো এফপিএস এ বলের একক, এফপিএস পদ্ধতিতে বলের একক, সরি বল বলতেছি, কাজের একক। তাহলে তো পাউন্ডাল, ফিট, বা পাউন্ড, ফিট স্কয়ার, সেন্টিমিটার জায়গায় ফিট, সেকেন্ড ইনভার্স, এগুলো কিন্তু কাজের একক। দেখো কাজের আমরা আরো কিছু একক শিখবো, আরো এক্সট্রা একক। দেখো কাজ বা শক্তির আরো কিছু এক্সট্রা একক, এগুলো তোমরা সেকেন্ড পেপারে পরিচিত হবা, যে এক্সট্রা দুইটি একক। আচ্ছা দেখো এগুলো একটু আমরা দেখি, এক্সট্রা আরো দুইটি একক একটু শিখি। দেখো যে তোমরা সবাই জানো যে ইভি, ইভি, ইভি মানে কিন্তু ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট, এটাও কিন্তু কাজের একক, এটাও কিন্তু কাজের একক, ইভি, ইভি। এখন লেখো 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 গুণন 10 ইনভার্স 19 জুল। এটা একটু লিখে রাখো। তাহলে ইভি দ্বারা কি বোঝায়? ইভি দ্বারা কি বোঝায়? ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু কাজের একক বা শক্তির একক, কাজ বা শক্তির একক। এখন বলতে পারো ভাই ইভি একক কোথায় ইউজ করা হয়? আমি একটু বলে দেই যে ইভি এককটা কিন্তু ওই যে তোমাদের হলো নিউক্লিয়ার ফিজিক্সে ইউজ করা হয়, অর্থাৎ ওই যে কি বলে নিউক্লিয়ার বিক্রিয়া, ফিশন, ফিশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া, এইগুলাতে তুমি যদি শক্তির মানটা হিসাব করতে চাও তো ওইখানে ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট ইউজ করা হয়। তারপরে দেখো কাজের আর একটা একক আছে এমইভি, এমইভি মানে হলো মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত জুল? এটাও লিখে রাখো 1.6 গুণন 10 ইনভার্স 1.6 গুণন 10 ইনভার্স 13 জুল। তাহলে ইভি মানে কি বোঝায়? ইলেকট্রন ভোল্ট। এমইভি মানে কি বোঝায়? মেগা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট, এগুলো কিন্তু সব কিন্তু কাজ বা শক্তির একক। দেখো 1 ইলেকট্রন ভোল্ট এত দুইটা সেম, কিন্তু এটার আগে আছে ইনভার্স 19, এটার আগে আছে ইনভার্স 13। তারপরে আরেকটা আছে যে 1 kWh। আচ্ছা kWh বলতে বোঝায় কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার। এটা হলো কাজ বা শক্তির একক। এটা কোথায় ইউজ করা হয়? যে তোমরা বাসা বাড়িতে দেখবে যে বিদ্যুতের বিল আসে না, বা বিদ্যুৎ শক্তি হিসাব করতে এইটা আসলে ইউজ করা হয়, কিলোওয়াট আওয়ার। এটার আর এক নাম হলো ইউনিট, ইউএনআইটি। ওই যে তোমরা বাসা বাড়িতে বলো যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, তারপর তো কিলোওয়াট আওয়ারের আর এক নাম কি? ইউনিট। কিলোওয়াট আওয়ারের আর এক নাম কি? ইউনিট। এটাও কিন্তু কাজ বা শক্তির একক। এটা সমান সমান কত জুল? এটাও লিখে রাখো যে 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6 জুল, হ্যাঁ।
1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট সমান সমান এত জুল। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো কাজের আমরা অনেক কয়টা একক শিখলাম, যে 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল, 1 মেগা ইলেকট্রন ভোল্ট এত জুল, 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট সমান সমান এত জুল। এবার দেখো তাহলে আরো কয়েকটা সম্পর্ক একটু লিখে ফেলো আমার সাথে। দেখো এটা কিন্তু তুমি মনে রাখতে পারো, 1 MeV মেগা মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু তোমাদের জানার কথা, যে তোমরা তো জানো যে হলো মেগা বলতে কি বোঝায়, 10⁶। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান সমান কত ইলেকট্রন ভোল্ট, 10⁶ ইলেকট্রন ভোল্ট। আরো এটা একটু লিখে রাখো, যে এমসিকিউ এর জন্য বা তোমাদের এটা কাজে লাগতে পারে অনেক সময়, যে লিখে রাখো 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্গ। 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্গ। আবার এটা লিখতে পারো 1 পাউন্ডাল ফিট, POUNDAL, 1 পাউন্ডাল ফিট ইজ ইকুয়াল টু তোমার হলো 4.2 গুণন 10⁵ আর্গ। তো এগুলো হলো মুখস্থের জিনিস, হ্যাঁ এগুলো একটু মুখস্থ করে নিও। আচ্ছা যাই হোক, এবার আমরা নেক্সট স্লাইডে একটু মুভ করি। আচ্ছা তাহলে দেখো এটা এগুলো একটু পড়ে নিও, হ্যাঁ। আচ্ছা দেখো যে আমরা এবার দেখো আমরা তো মোটামুটি অনেক কিছুই পড়ে ফেললাম। তো এবার দেখো আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, হ্যাঁ। আচ্ছা দেখো আমরা এখানে এবার কয়েকটা এমসিকিউ সলভ করি। আচ্ছা দেখো এদিকে তাকাও। আচ্ছা এখানে আমার কোশ্চেনটা একটু ইনকমপ্লিট। আচ্ছা দেখো যে এখানে কোশ্চেনটা আমি একটু কমপ্লিট করে দিই, হ্যাঁ। আচ্ছা দেখো যে এখানে হলো আমাদের ধরো যে এখানে একটা বস্তু, এই বস্তুকে ধরো যে কোশ্চেনটা একটু পরে করো, আমি একটু কোশ্চেনটা কমপ্লিট করে নিই, হ্যাঁ। আচ্ছা ধরো যে এইদিকে দেওয়া আছে এস মানে সরণ, এইদিকে বল দেওয়া আছে ধরো যে F1, আর এইদিকে বল দেওয়া আছে ধরো যে F কত 2, F2, হ্যাঁ। আচ্ছা এবার দেখো যেখানে বলছে যে F1 F2 এবং অভিকর্ষ বল দ্বারা কাজ যথাক্রমে W1 W2 এবং W3 হলে নিচের কোনটি সঠিক। আচ্ছা এটা দেখো একদম সিম্পল হিসাব। তোমরা সবাই জানো যে বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে ধরো যে কাজ কি হবে, ধনাত্মক। বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি স্থূলকোণ হয় তাহলে কাজ কি হবে, ঋণাত্মক। আচ্ছা 90 ডিগ্রি হবে, কাজ 0। আচ্ছা এদিকে একটু দেখো যে এইখানে আসলে কি বলছে, তুমি যদি একটু দেখো যেখানে আসলে কি বলছে। আচ্ছা বলো তো F1, এই যে এইদিকে সরণ এদিকে বল, বলতো বল আর সরণের মধ্যবর্তী কোণ এখানে কত, এই যে F1 বল আর সরণ, F1 বল আর সরণের মধ্যবর্তী কোণ কি 90-এর চেয়ে বেশি না? তাহলে F1 দ্বারা যে কাজ W1, এই W1 টা কিন্তু কি নেগেটিভ, কারণ মধ্যবর্তী কোণ কত 90-এর চেয়ে বড়। আচ্ছা এবার দেখো অভিকর্ষ বল, এই অভিকর্ষ বল বলতে বুঝাইছে হলো ওজন বল, অভিকর্ষ বল বলতে বুঝাইছে হলো ওজন বল। এই ওজন বল কোন দিকে কাজ করে বলো তো, খাড়া নিচের দিকে, এই যে mg ওজন বল। এবার তো ওজন বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলতো 90, কারণ সরণ হচ্ছে দিকে, ওজন বল খাড়া নিচের দিকে, 90 ডিগ্রি কাজ 0। তাহলে অভিকর্ষ বল দ্বারা WG দ্বারা কাজ কত হবে 0। এবার দেখো W2। এখন যারা ভাবতেছো যে ভাইয়া যে দেখেন এখানে বলছে F2 আর সরণের মধ্যবর্তী কোণ তো কত, এই যে এটা হলো এদিকে F2 আর এটা সরণ, তাহলে এটার মধ্যবর্তী কোণ তো 90-এর চেয়ে বেশি, তাহলে স্থূলকোণ। তাইলে এটা কাজ মনে হয় নেগেটিভ হবে, কিন্তু না, দাঁড়াও তুমি বলো তো, তুমি দুইটা ভেক্টরের কোণ বের করার শেখো না, যদি একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর যদি এইদিকে হয়, বুঝছো? তাহলে বলো তো যে দুইটা ভেক্টরের এটা কি মধ্যবর্তী কোণ বোঝায়, এটা কি মধ্যবর্তী কোণ বোঝায়, হ্যাঁ। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে পা আর মাথা মাথা একসাথে মিলাতে হয় না? বলতো এই ভেক্টরের এইটা কি পা,
এই ভেক্টরের এইটা কি পা, তাহলে দুইটার পা একসাথে কি করতে হবে, মিলাতে হবে না, তবেই তো মধ্যবর্তী কোণ পাবা। অর্থাৎ এই ভেক্টরটাকে তুলে একদম কোথায় নিয়ে যেতে হবে, সামনে। এটাই কিন্তু তখন ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে। অর্থাৎ তুমি যদি দেখো, যে আবারও বলতেছি, এই বলো তো একটা ভেক্টরের এটা কি হয়, দাঁড়াও, একটা ভেক্টরের বলতো এইটা কি পা আর এইটা কি মাথা। তাহলে বলতো তুমি যদি করতে চাও যে কোন ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ বের করতে চাও, তাহলে পা অথবা কি মাথা মাথা এক বিন্দুতে মিলাতে হয়। আচ্ছা বলতো এই ভেক্টরের এইটা কি পা, এই ভেক্টরের এইটা কি পা, বলতো দুইটার পা কি এক বিন্দুতে আছে, এইটার পা এখানে এইটার পা এখানে, এক বিন্দুতে তো নাই, তাহলে এই পা একসাথে মিলানোর বুদ্ধিকে এটাকে তুলে একদম কোথায় নিয়ে যাও, সামনে। তাহলে বলতো দুইটার পা দেখো তো একসাথে মিলে গেল না, এটাই মধ্যবর্তী কোণ হবে। তাহলে দেখো তুমি যদি F2 আর স্বর্ণের মধ্যবর্তী কোণ বের করতে চাও, তাহলে F2 কে তুলে কোথায় নিয়ে যেতে হবে, উপরে না? কারণ দেখো যে এইখানে S ভেক্টরের এইটা কি পা, F2 ভেক্টর এটা কি পা, দুইটার পা তো এক বিন্দুতে নাই, তাহলে মধ্যবর্তী কোণ বের করতে হলে এটাকে তুলে কোথায় নিয়ে যাবা, সামনে। তাহলে বলতো এই যে দুইটার পা একসাথে মিলে গেল না, এটাই তো তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এই মধ্যবর্তী কোণটা কি, দেখো তো সূক্ষ্ম কোণ না, 90 ডিগ্রির চেয়ে ছোট না। তাহলে আমাদের এই কাজটা হবে হলো ধনাত্মক। তাহলে তুমি বলো তো এবার অ্যান্সার হবে কোনটা, বি নাম্বার হবে অ্যান্সার, অ্যান্সার হবে বি। বুঝতে পারছো, দেখো অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখি, এটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এটা তো ধরো যে যে আমি এটা একটু বলি। আচ্ছা বলছো বল ও ষড়ের মধ্যবর্তী কোণ কত হলে বস্তুর মধ্যে শক্তি জমা হবে। আচ্ছা এটা একটু আমরা একটু উপরে একটু পড়ে আসছি, আমরা কয়েকটা জিনিস একটু লিখতে ভুলে গেছিলাম। দেখো যে আমি একটা কথা বলি, ধনাত্মক কাজ মানে কি জানো? ধনাত্মক কাজ মানে হলো বস্তুতে শক্তি দেওয়া। ধনাত্মক কাজ মানে হলো বস্তুতে শক্তি দেওয়া, অথবা বলতে পারো হলো বলের দ্বারা কি কাজ। কোন বস্তুর মধ্যে তুমি যদি শক্তি দাও, তাহলে বস্তুর মধ্যে শক্তি কি হবে, জমা হবে। তাহলে বস্তুর মধ্যে যে শক্তি দেওয়া বা শক্তি জমা হওয়া, এটা হলো ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। আর ঋণাত্মক কাজ মানে হলো বস্তু হতে শক্তি নেওয়া। তাহলে বস্তু হতে শক্তি কি নিয়ে নেওয়া, বস্তু হতে শক্তি নিয়ে নেওয়া, এটা হলো ঋণাত্মক কাজের উদাহরণ। অথবা তুমি বলতে পারো হলো বলের কি কাজ, বিরুদ্ধে কাজ। তাহলে তুমি বলো যে ধনাত্মক কাজ মানে বস্তুতে শক্তি দেওয়া বা বস্তু বলের দ্বারা কাজ, আর ঋণাত্মক কাজ মানে বস্তুতে শক্তি নিয়ে নেওয়া বা বলের বিরুদ্ধে কাজ। তাহলে তুমি এবার এইখানে আমরা একটু একটু স্লাইড একটু আসি। আচ্ছা এবার বলো তো, বলছে বল আর ষড়ের মধ্যবর্তী কোণ কত হলে বস্তুর মধ্যে শক্তি জমা হবে। শক্তি জমা মানে কি, ভিতরে শক্তি দিলাম আমি, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কত ডিগ্রি হলে হয় বলো? বল আর ষড়ের মধ্যবর্তী কোণ যদি কত ডিগ্রি হয়, 90-এর চেয়ে যদি কি হয়, কম হয়, তাহলে সেটা ধনাত্মক কাজ হয় না? তাহলে এই যে অ্যান্সার কিন্তু এটাও 90-এর চেয়ে কম, এটাও হবে, বস্তুর মধ্যে শক্তি জমা হবে। আর এটা তো পারলাম, একজন ব্যক্তি এটা এটা আর বোঝানোর কি আছে, এটা হবে 0 জুল। হ্যাঁ, তো অ্যান্সার কিন্তু এখানে দুটাই। আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা একটু যাই। দেখো যে এইখানে আমরা যদি দেখি, এখানে আমাদের কি কি ম্যাথ করতে বলছে। দেখো যে আমরা এটা একটু করে ফেলি। আচ্ছা 1 নাম্বার কোশ্চেন বলছে যে প্রযুক্ত বল দ্বারা কাজ কত। আচ্ছা একটু তাকাও, একটি ব্লককে কত নিউটন, 60 নিউটন বল দিয়ে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত মিটার সরানো হলো, উক্ত তলে ঘর্ষণ বল 14 নিউটন। তাহলে প্রযুক্ত বল দ্বারা কাজ কত, প্রযুক্ত বল দ্বারা কাজ কত। আচ্ছা দেখো এদিকে তাকাও। আচ্ছা ধরে নাও এটা আমাদের একটা কি, ধরো যে ব্লক, বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা ধরো যে এইটা আমাদের, ধরো যে একটা ব্লক, এই ব্লককে কি করছো, আনুভূমিকের সাথে, একটি ব্লকে 60 নিউটন বল দিয়ে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে ধরো যে
ধরো যে এইটা হলো আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে, এই যে 30 কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে কত নিউটন বল দিয়ে, 60 নিউটন। তাহলে এটার মান কত, 60 নিউটন বল দিয়ে ধরো যে এইদিকে সরণ হয়েছে, সরণ এস এর মানটা কত, 3 মিটার। তো এই সরণ হলে তাহলে তোমাকে বলছে যে আহ উক্ত তলে ঘর্ষণ বল আছে একটা, ঘর্ষণ বল 14 নিউটন। এখন বলছে প্রযুক্ত বল দ্বারা কাজ করতে, প্রযুক্ত বল মানে বোঝাচ্ছে 60 নিউটন বল। হ্যাঁ, তাহলে 1 নাম্বার, তাহলে বলতো 60 নিউটন বল দ্বারা কাজ করতে, তাহলে তুমি কি বলো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কি থিটা কস থিটা। তাহলে বলতো বলের মান কত, প্রযুক্ত বলের মান কত 60, সরণের মান কত 30। আচ্ছা, কস থিটার মান কত, আহ প্রযুক্ত বলের মান, সরি সরণের মান 30 না, আমি ভুল লিখছি, সরণের মান হবে হলো 3। আচ্ছা, আর থিটার মান কত, 30। তো এইখান থেকে পাবা কিছু একটা। তাহলে দেখো cos 30 মান হলো √3/2, তাহলে কাটাকাটি করলে এটা আসবে হলো √3/2, তাহলে 30, 30, 30, 90, তাহলে এটা হবে 90√3 জুল। আচ্ছা, 2 নাম্বার, 2 নাম্বার বলছে ঘর্ষণ বল দ্বারা কাজ কত হবে, ঘর্ষণ বল। আচ্ছা, এবার বলো তো ঘর্ষণ বল দ্বারা কাজ আগে বের করে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কি থিটা কস থিটা। তাহলে বলতো এফ এর মান কোন বলের, ঘর্ষণ বল দ্বারা কাজ করতে, এফ এর মান কি ঘর্ষণ বলের মান বসাতে হবে। এবার বলতো ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, এটা কিন্তু বোঝাতে হবে। দেখো যে তোমরা সবাই জানো বস্তু যেদিকে যায় ঘর্ষণ বল কাজ করে তার উল্টা দিকে, এর মানে ঘর্ষণ বল কাজ করবে হলো এই দিকে। এই যে সরণ যদি এদিকে হয় তাহলে ঘর্ষণ বল উল্টা দিকে না, এই দিকে ঘর্ষণ বল কত নিউটন হচ্ছে, 14 নিউটন। তাহলে তুমি বলো তো যে এইখানে ঘর্ষণ বল আর সরণের মধ্যবর্তী কোণ কত, 180। তাহলে দেখো এখানে বলের মান কত, 14, সরণের মান কত, 3, আর থিটার মান কত, ঘর্ষণ বল আর সরণ মানে 180। তাহলে বলো তো 28, তাহলে এটা হবে cos 180 মান কত, মাইনাস। তাহলে বলো তো 3×4=12, আর 3×3=4 মানে -42। এবার 3 নম্বর বস্তুর মোট কাজ কত, 3। তাহলে মোট কাজ ডাব্লিউ হলো, ডাব্লিউ মোট কাজ বের করার জন্য এটা যোগ করে দিবা। তাহলে বলতো 90√3 প্লাস, আর এইটা যোগ করলে কত হবে, -42। তাহলে এই দুটো যোগ করলে যা আসবে সেটাই অ্যান্সার, সেটা হলো মোট কাজ। তো এই তো। আচ্ছা, নেক্সট দেখি ম্যাথ করা যায় কিনা। আচ্ছা দেখো, এটা করেই আমরা আজকে শেষ করব। দেখো যে এইখানে বলা হয়েছে যে কোনো বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করার বস্তুটি এত বিন্দু হতে এত বিন্দুতে গেলে কি কাজ কত, কৃত কাজ কত। এইখানে দেখো যে আমাদের কিন্তু বলছে বল ভেক্টর দেওয়া আছে, এখন সরণ ভেক্টর বের করে দুইটারে ডট গুণ করলে কিন্তু কাজ বের হয়ে যাবে। ধরো যে একটা বিন্দু, এই বিন্দু, এই বিন্দুটা ধরো যে এ, আর ধরো এই বিন্দুটা ধরো যে কত, বি। একটা লোক এই যে এখান থেকে এখানে গেছে, ধরো যে এইটা হলো এ বিন্দু, ধরে ধরে নাও এটা হলো এ বিন্দু, আর এটা হলো কি বিন্দু বলতো, বি বিন্দু। হ্যাঁ, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 3i, 3j কত, 1k। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 3i প্লাস, এটা কিন্তু পারো 3j প্লাস কত, 1k মানে শুধু কে। আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে হলো, এখানে যদি পড়ো তাহলে 5i, এটা তো জিরো লেখার দরকার নাই, তারপর হলো মাইনাস কি কে, 2k, 2k। দেখো লোকটা এই বিন্দু হতে এই বিন্দুতে গেছে, মানে এ থেকে বি বিন্দুতে গেছে, মানে তীর চিহ্ন এদিক হবে না, এ থেকে বি বিন্দুতে, তাহলে তার সরণ কত হবে, এ থেকে বি বিন্দুতে গেছে, তার সরণ হবে কত, এ বি ভেক্টর। এইটা হবে তার সরণের মান, এস ভেক্টরের মান। আর তোমরা সবাই জানো যে তাহলে এইটার সরণের ভ্যালুটা যদি দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে কি হবে, বি মাইনাস এ, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা আমরা কি দিয়ে দিই, বাদ দিয়ে দিই। এটা কিন্তু ভেক্টরে পড়ছে, এই জন্য আমি আর দেখালাম না। অর্থাৎ তোমাকে যদি কখনো সি বিন্দু ধরো যে এরকম যদি দেওয়া থাকে, সিডি বের করো। হ্যাঁ, তাহলে যদি তোমাকে ডি বিন্দু দেওয়া থাকে আর সি বিন্দু দেওয়া থাকে, তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ বাদ, ডি মাইনাস সি করলেই সিডি পাবা। তাহলে ইএফ দেওয়া আছে, তাহলে বলতো এফ মাইনাস ই করলেই এটা পাওয়া যাবা, দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিতে হবে। আচ্ছা যাই হোক, এবার দেখো এটা থেকে এটা বাদ দিলে কত হয়, এটা তো পারবাই। তাহলে বি এর মান কত, 5i মাইনাস কত, 2k। আর এর মান কত, এই যে 3i প্লাস কত, 3j প্লাস কত, কে। তাহলে দেখো আমরা একটু
এটা করি, বিয়োগ করে দেই। দেখো এটা বিয়োগ করলে কত হবে, 2i, তারপরে হলো মাইনাস কত যে হবে 3j, আর মাইনাস 3k, এটা হবে না, -3k। আচ্ছা এবার কাজ, তোমরা তো সবাই জানো কাজ, w ইকুয়াল টু যদি ভেক্টর আকারে দেওয়া থাকে তাহলে f ভেক্টর ডট কি হবে s, বল আর সনকে ডট গুণ করো, তাহলে বল ভেক্টর কোনটা, এটা 2i 2j মাইনাস 4k ডট 2i মাইনাস 3j মাইনাস 3k, এটা হলো সরণ ভেক্টর। বলো ডট গুণ করলে কত হয়, ডট গুণ তো পারোই, 4, তারপরে হলো -6, তারপরে +12, তাহলে কত হবে বলো, 12, তাহলে 16, 16 প্লাস 10 জুল হবে, হ্যাঁ 10 জুল হবে। কিন্তু কাজ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। আচ্ছা এবার বলছে কোন বস্তুর উপর এত বল প্রয়োগ করলে বস্তুটি z অক্ষ বরাবর এত মিটার সরে গেলে কৃত কাজ কত, তাহলে বলতো কৃত কাজ w ইকুয়াল টু কি হবে, f ভেক্টর ডট s ভেক্টর, যেহেতু ভেক্টর আকারে দেওয়া আছে তাহলে ডট গুণ করতে হবে, বলের মান কত বলো, i প্লাস 2j প্লাস 4k। আচ্ছা ডট কোন অক্ষ বরাবর সরে গেছে, জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর সরে গেছে, তাহলে সরণ হলো জেড অক্ষ 3 মিটার গেছে, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি, আই যে কে ক্যাপ, তাহলে সরণ হবে 3 মিটার গেছে, তাহলে সরণ হবে 3 কি ক্যাপ কে ক্যাপ, তাহলে ডট গুণ করলে কত হয়, 3 4 12 জুল। এবার দেখো এই তো সহজ ম্যাথ, তোমাকে যদি বলতাম যে জেড অক্ষ বরাবর 3 মিটার না, যদি বলতাম এক্স অক্ষ বরাবর 3 মিটার গেছে, তাহলে তুমি এইখানে কত লিখতা, তাহলে তুমি এখানে 3, এইটার বদলে লিখতে হলো 3 কি ক্যাপ আই ক্যাপ, তবে তখন এই দুইটা ডট গুণ করলে হয়তো 3। আবার তোমাকে যদি বলতাম অয় অক্ষ বরাবর, তাহলে তুমি এইটা বাদ দিয়ে লিখতে হলো 3 কি ক্যাপ লিখতা জে ক্যাপ, তারপরে এই দুইটা ডট গুণ করে দিলেই কাজ। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো, এটা হলো অ্যান্সার। তো দেখো তাহলে আমরা আজকে শেষ ক্লাস। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামী দিন হবে। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকো, ঠিক আছে? আচ্ছা।